বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, বাংলাদেশের সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সংস্কার কমিশন অনেকগুলো গঠিত হয়েছে, কিছু কিছু সংস্কার কমিশন ইতোমধ্যেই তাদের রিপোর্ট সরকার প্রধানের হাতে হস্তান্তর করেছেন। আপনি নিজেও ছিলেন একটি সংস্কার কমিশনে। সো আপনার কাছে শুনতে চাই যে সংস্কার আর নির্বাচন যে বিতর্কে বাংলাদেশ এখন জড়িয়ে পড়েছে, এই বিতর্কে নিষ্পত্তি কীভাবে হবে? অনেক ধন্যবাদ ইলুর ভাই। বাংলাদেশ তো বহু বছর বিতর্ক করতে পারেনি। ইটস এ গুড থিং। ডেমোক্রেসির জন্য বিতর্কটা ভালো, মত আসা ভালো, মতের পক্ষে বিপক্ষে মত আসা আরও ভালো। সে জায়গা থেকে আইডিয়া জেনারেট করা যায়, একটা দিক নির্দেশনা পাওয়া যায় এবং আলটিমেটলি একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়। বিতর্ক যেটা আসছে আমি এটাকে কখনোই খারাপ বলে মনে করছি না, বা কেন আসছে সেটা প্রশ্ন কখনো করছি না, বরং এটাকে আমি পজিটিভলি দেখছি। 4টি সংস্কার কমিশন আমরা আমাদের রিপোর্ট সাবমিট করেছি এবং ইট ওয়াজ এ ভেরি গুড মিটিং উইথ দ্য চিফ অ্যাডভাইজার এবং তার ক্যাবিনেটে যারা আছেন সকল অ্যাডভাইজারদের সাথে। একটা জিনিস এখান থেকে আমরা সবাই বুঝতে পারছি যে প্রত্যেকেই চাচ্ছে যে নতুন করে যে বাংলাদেশটা আমরা স্বপ্ন দেখছি, এটা যেন আসলে এই স্বপ্নটাতে একটা কমন জিনিস আছে, যে 5 তারিখের আগের বাংলাদেশে যেন আমরা কখনো ফিরে যেতে না হয় আমাদেরকে। সেই জায়গাটাতে কারো কোনো দ্বিমত নেই এবং নতুন বাংলাদেশ গড়ার পেছনে এই 3 মাসে আমরা যে অক্লান্ত পরিশ্রম করেছি প্রতিটি কমিশনের মেম্বাররাই, এটা আসলে মানে এটা এবং এই পরিশ্রমটা করতে আমাদের ভালো লেগেছে, যেটা আমি বলবো আমি ব্যক্তিগত পর্যায়ে। এবং এখান থেকে আমরা যেটা আশা করছি যে সব তো আসলে বলে দেওয়া সম্ভব না, সব রিফর্মের জন্য প্রপোজাল একটি কাগজের মধ্যে নিয়ে আসা সম্ভব না, কিন্তু আমরা যেটা রিফ্লেক্ট করার চেষ্টা করেছি, এই রিপোর্টটা তৈরির আগে আমরা প্রচুর মানুষের সাথে কথা বলেছি, ঢাকাতে, ঢাকার বাইরে আমরা ফেস টু ফেস ইন্টারভিউ করেছি, আমরা ঢাকার বাইরে গিয়ে মানুষের সাথে বসেছি, ইমেইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, চিঠিতে, বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা তাদের মন্তব্য নিয়েছি এবং সব কিছু মিলিয়ে তাদের যেই ভেতরের সেন্টিমেন্টটা, তারা যে জিনিসগুলো চায় সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি এসএসসি রিফর্ম কমিশন থেকে। আমার মনে হয় যে প্রত্যেকটা কমিশন একই কাজ করেছেন। তো এটা এখন যে পর্যায়ে আছে সেখান থেকে আবার আরেকটা আলোচনা টেবিলে বসবেন পলিটিক্যাল পার্টিদের সাথে। প্রথম একটা স্টেজ গেল, সেকেন্ড টায়ারে গিয়ে পলিটিক্যাল পার্টিদের সাথে আলোচনা হবে, থার্ড টায়ারে গিয়ে এটা কীভাবে করা যায় সেটা একটা মানে সবার সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, তারপর এক্সিকিউশনে যাওয়া হবে। তো ইটস এ লং ওয়ে, এটা তো একদিনে সম্ভব না, কারো একার পক্ষেও সম্ভব না। আর নির্বাচন না সংস্কার, এই বিতর্কটা আসলে আমি শুরুতেই বললাম ইটস এ গুড থিং। নির্বাচনটা হচ্ছে বড় সংস্কার, কারণ আমরা এতগুলো বছর যেই যুদ্ধটা করে এসেছি, বিগত সরকার কিন্তু আমাদেরকে উন্নয়ন এবং নির্বাচন এ দুটোর মাঝখানে ফেলে দিয়েছিল। তারা একটা বিতর্ক রাখতো উন্নয়ন আগে নির্বাচন না। তো নির্বাচনটা উন্নয়ন এবং গণতন্ত্র, ইয়াস। তো তখনও তো কিন্তু নির্বাচন তারা দিতে রাজি ছিল না। আলটিমেটলি যেটা সবাই স্বীকার করে, অনস্বীকার্য এবং সবাই আমরা জানি যেটা, যে একটা নির্বাচন বাংলাদেশে হতে হবে, কিন্তু এই নির্বাচন হওয়ার জন্য প্রয়োজনীয় যে সংস্কারগুলো দরকার সেই বিষয়ে অবশ্যই একটা পলিটিক্যাল কনসেনসাস হতে হবে। সংস্কারও যদি হয় সেটাও একটা পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমেই হতে হবে। কারণ হচ্ছে যে আলটিমেটলি যারা স্টেক হোল্ডার্স বাংলাদেশের প্রতিটা সেক্টরে, তারা যা চাইছেন সেটাই আসলে এখনকার বর্তমান যে সরকার আছে, ভবিষ্যতে যে সরকার আসবে, অথবা যারা দেশ পরিচালনার ক্ষমতায় আসবে, প্রত্যেককে এই পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক ভাইব, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আদারওয়াইজ সেজন্য তো একটা ন্যাশনাল কনসেনসাস কমিশনও গঠন করার প্রক্রিয়া চলছে এবং এটাতে আমরা মানে সবাই যেটা বলছি, ভাবছি এবং আমরা যেটা পজিটিভলি দেখছি যে আমরা এটার সবাইকে কোঅপারেট করতে চাচ্ছি। পলিটিক্যাল পার্টিগুলো কোঅপারেট করতে চাচ্ছে এবং কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু বলছে না যে কোনো সংস্কারের দরকার নেই, এখনই নির্বাচনটা দিয়ে দেওয়া হোক।
যেটা বলা হচ্ছে যে এই নির্বাচনটা হওয়ার জন্য যে সংস্কারগুলো করা দরকার এবং এটা খুব যৌক্তিক এই যাওয়াটা, এখানে কোনো অযৌক্তিক কোনো কিছু নেই। সংস্কারও হবে, নির্বাচনও হবে, দুটোই সাইমালটেনিয়াসলি চলবে এবং এটা দুটো সাইমালটেনিয়াসলি না চললে একটা কিন্তু আরেকটার পরিপূরক না, সম্পূরক, দুটোকেই লাগবে আমাদের জন্য। সো আমি খুবই আশাবাদী একজন মানুষ এবং আমি দেখছি এবং বুঝতে পারছি, আমার সবার সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে আমরা যে কষ্টটা করছি এই কষ্টটা কিন্তু ভবিষ্যতে একটা বাংলাদেশ গড়ার জন্য, যে বাংলাদেশে আমরা মনে করবো এটা আমার দেশ, প্রতিটা মানুষ, প্রতিটা সেক্টরের মানুষ তারা নিরাপদ থাকবে। আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি কিছু চায় না। সো আমরা কিন্তু একেবারে আকাশ কুসুম কোনো কিছু নিয়ে এসে সামনে রাখিনি। বিশেষ করে আমার কমিশনের কথা যেটা বলবো, খুব প্র্যাকটিক্যাল পর্যায় থেকে আমরা কাজগুলো করেছি। আমরা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে আমরা 3টা ধাপে কাজগুলো কীভাবে করা যায় বলেছি। এক্সিকিউটিভ বডি কারা হতে পারে সেই জায়গাটাতে বলেছি এবং আমরা একেবারে কোনো কিছু বলে ছেড়ে দিইনি, এটার এক্সিকিউশন প্রসেসটা কী হতে পারে সেটাও কিন্তু আমরা বলেছি। সো এটা যদি হাতে নেওয়া যায় কাজ করার জন্য খুব বেশি সময় লাগবে না এবং এমন আহামরি কোনো কিছু করার কথা বলা হয়নি, বরং যদি করা হয় এই সংস্কারগুলো তাহলে কিন্তু আলটিমেটলি যারাই করবে তারা কিন্তু জনগণের কাছে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করবে। সেটা যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট হয় বা বর্তমান গভর্নমেন্ট হয়, যারাই হোক না কেন, এগুলোকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস না করলে আসলে এটা আমাদের এতদিনের কষ্ট এটা সফলতার মুখ দেখবে না। আমি আসছি আবার আপনার কাছে, ব্যারিস্টার সরোয়ার হোসেন। ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ আজকের সহ আলোচক, আমার সহকর্মী। একসাথে আমরা প্রায় আড্ডাও মারি এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন, শুরুতেই ফরজানা শারমিন যে কমিশনের মেম্বার ছিলেন ওই জায়গাটায় মানুষের কি আশাবাদ ছিলেন আমরা বলছি বটে, আছেনও, আমাদের কমিশনের মেয়াদ আরো 1 মাস বাড়ানো হয়েছে, 1 মাস বাড়ানো হয়েছে। ওই জায়গাটায় মানুষের যে আশা, যে আকাঙ্ক্ষা, সেইটা আমি বলি আমার ব্যক্তিগত আশাবাদ যেখানে, যে দুর্নীতি দমন কমিশন এবং দুর্নীতির বিচারটা এমন হতে হবে যে দুর্নীতিবাজদের দুর্নীতির সম্পত্তি যেখানে যেখানে প্রসারিত হয়েছে, তাতে ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, শালা, সম্বন্ধী, বাবা মা, সব দুর্নীতির সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং তাকে হ্যাভ নট বানিয়ে দিতে হবে। হি মাস্ট সাফার। সে এবং তার অফস্প্রিং কেউ যাতে কোনোভাবে এই দুর্নীতির সম্পত্তি ভোগ দখল না করতে পারে, ভোগ করতে না পারে। দ্যাট ইজ দ্য জাস্টিস অফ কারাপশন। আমি 3-4টা উদাহরণ দিই। যে ভুটানে ছোট্ট একটি রাষ্ট্র, আমি একবার বেড়াতে গেলাম, ওখানে এক লোক বিজনেসের জন্য গেল, সে একটা গিফট দিবে এবং সেইখানে ওই ভুটান এয়ারলাইন্সের জিএসএ আনার জন্য, বুঝছেন, সে বলল না এই গিফট আমি নিতে পারবো না, তাহলে এখানে দুর্নীতি দমন আমাকে ধরে ফেলবে, এবং সে নেয়নি। ওইটা হলো দুর্নীতির আনুষ্ঠানিক প্রতিষ্ঠানিক এফেক্ট, যে সে আপনি দিতে চাবেন কিন্তু সে নেবে না। ইন্টারন্যাশনাল বডিতে যেরকম রয়েছে যে এই $50 বা $20 বেশি কোনো গিফট নিতে পারবে না, ওই জায়গাটা যদি আমরা যেতে পারি তাহলে আমরা বুঝবো যে না, সত্যিকারের দুর্নীতি আনুষ্ঠানিকভাবে নিবারণ করা সম্ভব। গুয়াংজুতে গিয়েছিলাম বছর 3-4 আগে, একদিনের পেপারে দেখলাম যে 2টি টপ দুর্নীতিবাজকে তার সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে আসছে এবং তাদের 14 বছর করে জেল। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে জিল্লুর ভাই, ভিয়েতনামে দ্য বিলিয়নিয়ার লেডি, তার নাম হইল তুরুওয়াং মাইল্যান। সেইখানে ভিয়েতনামের একটা ব্যাংক 11 বছর ধরে সে লুটপাট করেছে, এক্স্যাক্টলি এস আলম যেরকম বাংলাদেশের ব্যাংকগুলো লুট করেছে। কাগজের কোম্পানি বানিয়েছে এবং ভুয়া কোম্পানি বানাইছে। ভিয়েতনামে তার ট্রায়াল করে তার ফাঁসি হয় ওই মহিলার। সেই ফাঁসির আদেশ আপিল কোর্টে বহাল থাকে এবং সেইখানে কোর্ট বলেছে তুমি যদি তোমার জীবন বাঁচাতে চাও, ডেথ পেনাল্টি থেকে তার যাবজ্জীবন হবে যদি 4/3 সম্পত্তি সে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। ভিয়েতনাম পেরেছে, ভুটান ছোট রাষ্ট্র এগুলো পড়ছে। চায়নাতে আপনি জানেন মেলামাইন নিয়ে একটা দুর্নীতি করছিল, 3 মাসের ভিতরে তার শাস্তি নিশ্চিত করেছে। সেইখানে আমরা কেন পারবো না, আমরা কেন করতে পারছি না যে 53 বছরে একটি দুর্নীতির মামলার বিচার হয়নি এখন পর্যন্ত? এখন না, ইন দ্য ফাইনালিটি অ্যাপিলেট ডিভিশন, আমরা দুইজনই লয়ার, অ্যাপিলেট ডিভিশনে সেই শাস্তি কনফার্ম হয়ে তার রিভিউ যদি করে, সেই রিভিউ নিষ্পত্তি হবে, সেইটা হলো চূড়ান্ত বিচার।
কিন্তু বিচার শুরু হওয়ার সাথে সাথে ওর সমস্ত সম্পত্তি কেড়ে আনতে হবে। মানুষের ভিতরে এমনটা দুর্নীতিবাজ অ্যান্ড পটেনশিয়াল দুর্নীতিবাজ এমন ভয় সৃষ্টি হবে যে কোনোভাবে দুর্নীতির ভিতরে সে নিবারণ হবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছে ছাগল কাণ্ডের মতিউর এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। আমরা দেখতে চাই তার সমস্ত সম্পত্তি এখন রাষ্ট্রীয় কোষাগারে অতি দ্রুত নিয়ে আসবে। এবং এই যে প্রলঙ্গিং বিচারের যে একটা দীর্ঘসূত্রিতা, বাট সেটা কি আইনসঙ্গত কথা, মানে আইনসম্মত? আইন সেইভাবে অ্যামেন্ড করতে হবে, হ্যাঁ, এবং সেইটা এই বিপ্লবের পরে আইন সেইভাবে অ্যামেন্ড করা সম্ভব। বিপ্লবের পরে একটা প্রোক্লেমেশন দিয়ে সেটা করা যেত। বাকি যে রিফর্মসগুলো আসছে, আপনি অগাস্টে যেটা হয়েছে সেটাকে বিপ্লব বলছেন, এবং এখন যে ছাত্ররা, মানে ছাত্রদের নামে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের যারা ছিলেন তাদের একটা অংশ যে প্রোক্লেমেশন অফ জুলাই মাসাব সার্চ বলছেন, সেটার আপনি একমত? আমি সবসময় এটা বিপ্লব বলেছি, এবং আপনি মনে করেন এখন একটা প্রোক্লেমেশনও দরকার? প্রোক্লেমেশন দরকার, এবং প্রোক্লেমেশন এবং কনস্টিটিউশন একসাথেই কাজ করতে পারে। যদি কন্ট্রাডিকশন হয়, দ্য প্রোক্লেমেশন উইল রিবেল। কারণ আপনি ইতিহাসে এইরকম একটা উদাহরণ পাবেন না যে প্রোক্লেমেশন ব্যতীত এবং এইরকম টাফ ম্যানেজমেন্ট ব্যতীত কোনো বিপ্লব অথবা অভ্যুত্থান সফল হয়েছে, এটার কোনো উদাহরণ দেখাতে পারবেন না। সো এইরকম সফট বিহেভিয়ার, সফট অ্যাডমিনিস্ট্রেশন, এটা বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেইটা ফ্রাস্ট্রেটেড করাই একটি নামান্তর। অর্থাৎ এটা হলে আমি মনে করি জন আকাঙ্ক্ষা, আমরা যদি জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে কথা বলি, তাহলে আমাদেরকে রিসার্চ করতে হবে বাংলাদেশে কেন 6 বার অভ্যুত্থান হলো 53 বছর বয়সে। পৃথিবীর অনেক দেশে 1000 বছরের রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন কতদিন পরে হয়েছে, বলশেভিক রেভলিউশন কতদিন পরে হয়েছে, ইরান রেভলিউশন কতদিন পরে হয়েছে। কিন্তু আমাদের সেই নেতৃত্ব এখন পর্যন্ত আসলো না কেন, যারা এটা ধারণ করবে, কনসিভ করবে যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার এই জন্য প্রয়োজন ফর দ্য সাস্টেনেবিলিটি আপনার অফ ডেমোক্রেসি, রুল অফ ল, জাস্টিস এবং ইনফ্রাস্ট্রাকচার, এগুলো তো আদারওয়াইজ থাকবে না। সো আমরা কেন ওই জায়গায় যাব যে শারমিন যেটা বলছিল যে বারবার বাংলাদেশ কেন একটা এই পতনের দিকে যাবে, মানুষকে চাপিয়ে দেওয়া হবে। ওই যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যেই কথা আলোচনা আমরা করছিলাম, সেখানে আপনার বক্তব্য কি? নির্বাচন তো অবশ্যই হবে, এবং আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকার এক ধরনের মেন্টাল মেকআপ করেই ফেলছে যে তারা নির্বাচন দিয়ে চলে যেতে চায়। সো বিএনপি এখানে জুলাইয়ের ভিতরে যে মানে বছরের মাঝখানে নির্বাচন করা সম্ভব, এটা একটা চাপ সৃষ্টি করার কৌশল, যাতে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেয়। এবং বাংলাদেশের নির্বাচন আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে হওয়া উচিত বলে আমি মনে করি। এটা সাংবিধানিকভাবে আনা যায়। যেমন ইউএসএতে একটা ডেট ফিক্স করা আছে যে প্রতি 4 বছর পর পর কোন ডেটে হবে, এটাও করা সম্ভব। অতএব এটা করবে, কিন্তু মেইন চ্যালেঞ্জ উইল রিমেইন অন বিএনপি। মোস্ট লাইকলি বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, এবং এই বিএনপি জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে কিনা, শুধু মুখের কথা না, কার্যক্রমে। কিন্তু সমালোচনাটা এভাবে হচ্ছে যে এই সমালোচনা করতে হবে যে বিএনপি যাতে কোনোভাবে আবার ওই স্বৈরাচারের রূপ ধারণ না করতে পারে। কারণ স্বৈরাচারের রূপ যদি ধারণ করে, তাহলে আবার ওই ফ্যাসিজমের পুনরুত্থান হবে এবং আওয়ামী লীগ এখানে বেনিফিট পাবে। আওয়ামী লীগ এমন একটা সরকার পরিচালনা করেছে যে বাংলাদেশকে আজকে ধ্বংস করে গিয়েছে। এবং এই একটা কারণ যদি বলেন আওয়ামী লীগের পতনের, অন্যায্যতা, তাদের ভিতরে কোনো ন্যায্যতা ছিল না। এই দলটা 2টা জিনিস ধারণ করে এক্সেপশন ব্যতীত। একটা হলে কীভাবে চুরি ডাকাতি করতে হয়, জনগণের সম্পদ লুট করতে হয়, আর একটা হচ্ছে পলানো। টপ নেতৃত্ব পালানোর এমন এক্সপার্ট, দেখেন কিভাবে পালিয়ে গেছে, মানে প্ল্যান করে, কেউ একদিন আগে, কেউ 2 দিন আগে, একজনও ধরা পড়ে না। যেগুলো ধরা পড়ছে এগুলো চতুর্থ ক্যাটাগরির, যার জন্য সেই সমস্ত রাজনৈতিক দল টিকে রয়েছে যারা জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে। বিএনপিকে অবশ্যই এই জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করতে হবে, এবং বিএনপির সামনে একটা অপরচুনিটি, এ গ্রেট অপরচুনিটি। বিএনপি ওই যে আওয়ামী লীগ যে মাস্তানতন্ত্র, মাফিয়াতন্ত্র রাজনীতি করে, সেইখান থেকে সরে এবার কোয়ালিটি সামনে আনা। কারণ এবার তো মাস্তানতন্ত্র হবে ইলেকশনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এবং ভালো ক্যান্ডিডেটকে এই দেশে মানুষের চুজ করার একটা সুযোগ সামনে আসছে। সো দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর বিএনপি টু রিফর্মস দেমসেলভস অ্যাজ ওয়েল। অ্যাডভোকেট ফারজানা শারমিন।
শুনছিলেন আমার মনে হয়, প্রশ্ন করবার না না দরকার নেই, খুব কিছু কথা মনোযোগ বলুন। দিয়ে শুনছিলেন এবং ওনার প্রতিটা কথাই খুবই যুক্তিসঙ্গত। যে ট্রমার ভেতর দিয়ে বাংলাদেশ গেছে, আমরা গেছি, তা এই ট্রমা তো আসলে আমাদের সবার ভেতরে আছে। যে কত ধরনের কথাও শোনা যাচ্ছে যে এক স্বৈরাচার চলে গেছে, আবার ও ধরনের কিছু আসবে কিনা। এটা একটা মানুষ ওই যে ট্রমার ভেতর দিয়ে গেলে এটা শেষ হতে সময় লাগে, আবার নতুন কিছু সামনে না আসা পর্যন্ত। ভাইয়া স্পেসিফিক্যালি দুদক নিয়ে যেটা বলছিলেন যে মানুষের যে বেনিফিশিয়াল ওনারশিপ, যেটা এটা নিয়ে কিন্তু আমাদের স্পেসিফিক প্রস্তাবনা অলরেডি আমরা দিয়েছি। যে বেনামি ট্রানজ্যাকশন প্রহিবিশন অ্যাক্ট একটা আছে, কিন্তু যারা যে ট্রানজ্যাকশনগুলো ধরেন এস আলম করেছে, এটা কিন্তু বেনামি ট্রানজ্যাকশন হয়নি। সে তার ইনভেস্টমেন্ট করেছে বিভিন্ন ছোট 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 কোম্পানির নামে, বিভিন্ন মালিকানার নামে, তাদের কিন্তু নাম আছে, তাদের মালিকানা আছে, আলটিমেটলি বেনিফিশিয়ারি কিন্তু এস আলম। তো তাহলে এদেরকে কিভাবে ধরা হবে? সো এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের দুদকের পক্ষ থেকে প্রপোজালটা দিয়েছি। আমাদের মানে খুব মোটা দাগে যদি আমরা বলতে চাই, আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে দুর্নীতি দমন একলা দুদকের পক্ষে সম্ভব না। দুদকের যতগুলো স্টেক হোল্ডার আছে, রাষ্ট্রের যতগুলো স্টেক হোল্ডার আছে, প্রত্যেকের কোঅপারেশনে কিন্তু এটা বন্ধ করতে হবে। আর দুদককে ধরেন একটা আমরা রিফর্ম কমিশন থেকে যে রিফর্ম প্রপোজালগুলো দিয়েছি, ধরেন আপনি 100% ইমপ্লিমেন্ট করলেন, দুদক 100% ভালো একটা প্রতিষ্ঠান হয়ে গেল, এর ইন্টারনাল করাপশন নেই, কিছু নেই, তারপরে কিন্তু আপনি এটার সুফলটা নিয়ে আসতে পারবেন না যদি আপনার পলিটিক্যাল গুডউইলটা না থাকে। এবং পলিটিক্যাল পার্টিস যারা আছেন, যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন বা যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চান, তারা যদি এই জিনিসটাকে নলেজে না নেন, এটা কোনোভাবেই এক্সিকিউশন পর্যায়ে যাওয়াই সম্ভব না। এটা আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারি, ধারণ করি। যদি বুঝতে এখনও না পারি, তাহলে আমাদের বুঝে নেওয়াটা উচিত বলে আমি মনে করি। সেই জায়গাটা থেকে যে দুদককে আগে ইন্টারনাল করাপশনের জায়গাটাকে আমরা খুব স্ট্রংলি দেখেছি, যে এটাকে আগে ভেতর থেকে পরিষ্কার না করতে পারলে কিন্তু হবে না। আমরা রিক্রুটমেন্ট প্রসেসে আমরা শুধু প্রপোজাল দিয়েই ক্ষান্ত হইনি, আমরা বলেছি কীভাবে এটা করলে খুব যুক্তিযুক্ত হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট লোককে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসানো যাবে। আমরা দুদককে একটা গর্বের জায়গায় নিয়ে যেতে চেয়েছি এই কারণে যে দুদক যে কাজগুলো করবে, রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলো কিন্তু সেই কাজগুলো করে না। সো দুদক যদি নিজেকে প্রাউড ফিল করে নিজেকে নিয়ে, দুদকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা যদি দুদককে ওন করে, তাহলে তারা বেস্ট সার্ভিসটুকু দিতে পারবে। সো সব জায়গা থেকে কিন্তু আমরা এভাবেই প্রপোজালগুলো দিয়ে যাচ্ছি। এখন খুব ভাইয়া যে কথাগুলো বললেন যে আসলে এটা ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে একটা সুন্দর নির্বাচন হয়ে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তাকে নতুন করে ভাবতে হবে। আমরা যতটুকু বুঝেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তেমন নিজস্ব কোনো পলিসি কিন্তু নেই। আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি যে সংস্কার কমিশনগুলোর কাছ থেকে যে তথ্য উপাত্তগুলো পাবো, সেটা নিয়ে কিন্তু আমরা স্ট্র্যাটেজি ফিক্স করবো। এবং আমাদের মিটিংয়ে উনি যে বক্তব্যটা রেখেছেন, উনি চার্টার শব্দটা উচ্চারণ করেছেন কয়েকবার করে, যে আমরা সবাই মিলে একটা চার্টার তৈরি করবো, একটা ঐতিহাসিক চার্টার, যেটা দিয়ে দেশ চলবে। সো এই জায়গাটা থেকে কিন্তু আমাদের প্রত্যেকের অনেক দায়িত্ব আছে, পলিটিক্যাল পার্টির দায়িত্ব সব থেকে বেশি। ভাইয়া যেটা বললেন যে বিএনপিকে একটা জায়গায় যেতে হবে, বিএনপি যেভাবে রাজনীতিটা গত 15-16 বছরে করে এসেছে, 5 তারিখের আগে এবং এখন 5 তারিখের পরে যে ধরনের ইমপ্রেশনগুলো বিএনপি দলের পক্ষ থেকে দেয়া হচ্ছে, আর সবাই বলছেন, ভাইয়া নিজেও বললেন যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আমরা কিন্তু বলছি যে আমরা রাষ্ট্র দায়িত্ব পালন করতে চাই। যদি রাষ্ট্র দায়িত্ব পালন করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বলছেন যে আমরা একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও আমরা জাতীয় সরকারের দিকে যাব, যারা এই গণ অভ্যুত্থানের পেছনে ছিলেন, যারা নিজেদের রক্ত দিয়েছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন, এই দলগুলোকে নিয়ে আমরা একটা এমন সরকার ব্যবস্থা করব যেন সেটাতে আর কোনো ফ্যাসিজমের তৈরি হতে না পারে। শক্তিশালী বিরোধী দল না থাকলে আপনি জাতীয় সরকার করলেও তো সমস্যার সমাধান হবে না। এটা এখানে তো প্র্যাকটিক্যাল প্রবলেম আছে জিল্লুর ভাই, কিন্তু আপনার ইন্টেনশনটা দেখতে হবে যে আমরা এখন এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে আমরা এখনকার পরিস্থিতিতে কতটুকু জনগণকে দিতে পারি, কোন আশ্বাসটুকু জনগণকে দিতে পারি। আমার সামনে যা আছে আমাকে তো তাই নিয়ে কথা বলতে হবে। সো আজকে যেই পরিস্থিতিতে আছি আমরা, সেই পরিস্থিতিতে আমার ইন্টেনশনটা কি, আমি কোনোভাবেই চাইবো না যে একটা ফ্যাসিজম আবার ক্রিয়েট হোক। সো সেখান থেকে এখনকার এলিমেন্ট নিয়ে আমি কথা বলছি। শক্তিশালী বিরোধী দল আমরাও চাই, যে কোনো মানুষ আসুক, নির্বাচন করুক, মানুষ যাকে চাইবে তাকে নিয়ে যেন আমরা একটা পার্লামেন্ট, যে পার্লামেন্টটা অ্যাক্টিভ হবে, ফাংশনাল হবে, যে পার্লামেন্টে দাঁড়িয়ে স্তুতিবাক্য করা হবে না, যে পার্লামেন্টে দাঁড়িয়ে গান গাওয়া হবে না। পার্লামেন্ট গান গাওয়ার জায়গা না,
এটা পলিসি মেকিং প্লেস, যেখান থেকে একটা রাষ্ট্র পরিচালিত হবে। সো সেই জায়গাটা যদি আমরা ইনট্যাক্ট রাখতে না পারি, আমাদের অতীত এবং ভবিষ্যতের মধ্যে কিন্তু কোনো পার্থক্য আমরা আসলে কোনো ধরনের কোনো কিছু মেক আউট করতে পারবো না। সো আমাদের উদ্দেশ্য খুবই ক্লিয়ার, এবং সেই ক্লিয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা মাঠে কাজ করছি। আমাদেরকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে যে কেউ মনে করেন না যে আপনারা নমিনেশন পেয়ে যাবেন, আপনারা ধানের শীষ পেয়ে যাবেন, নির্বাচিত হয়ে আসবেন। মানুষ এবার মানুষ দেখে ভোট দেবে। আপনার ব্যক্তিগত ইমেজ কিন্তু প্রভাব ফেলবে আপনার ভোটের মাঠে। সো আপনারা জনগণের কাছে যান, আপনার ইমেজ নিয়ে যান, আপনি তাদেরকে কি দেবেন। আমাদের 31 দফা নিয়ে আমরা যেভাবে দৌড়ে বেড়াচ্ছি পুরো বাংলাদেশে, এই 31 দফার মধ্যে কিন্তু আমি দেখেছি, আমরা যখন কাজগুলো করছি সংসদ কমিশন থেকে যে প্রস্তাবগুলো আসছে, দেখা যায় মোরলেস কিন্তু কনফ্লিক্টিং কোনো কিছু নেই, দেখা যায় একই ধরনের জিনিসগুলো আসছে। তাহলে থিঙ্কিং প্যাটার্নটা একই ধরনের, কারণ আমরা সবাই মিলে চাচ্ছি যে আস্তে আস্তে করে জায়গাটা ঠিক করার জন্য। সো আমি যেটা বললাম যে পলিটিক্যাল গুডউইল, সেই জিনিসটা কিন্তু বিএনপির আছে, এবং বিএনপি কিন্তু অলরেডি সেটা দেখাচ্ছে যে আমরা আসলে একটা জনগণের বাংলাদেশ। সরওয়ার যেটা বলছেন যে বিএনপির নিজেকে আরো সংস্কার করতে হবে, শোধরাতে হবে, আপনি মনে করেন যে বিএনপি সেই পর্যায়েও আছে, বিএনপির ভেতর থেকে যারা, এবং আপনি বলছেন যে বিএনপি সেই প্রক্রিয়ার মধ্যেই আছে অবভিয়াসলি, এবং এটা ভিজিবল। আপনি দেখেন যে যখন যাদের বিরুদ্ধে যে ধরনের এলিগেশন আসছে, দল কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না। হাজারের উপরে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, এবং তাদেরকে শুধু সেটা না, তাদেরকে কিন্তু বলা হয়েছে যদি এই ধরনের কোনো ধরনের অভিযোগ কারো প্রমাণ নিয়ে আসে, আপনারা কিন্তু তাদের এগেইনস্টে ফৌজদারি আইনে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নেবেন। আমাদেরকে কোনোভাবে কোনো অন্যায় করার পারমিশন দেওয়া হচ্ছে না। 5 তারিখের পরে যেখানে আওয়ামী লীগ বলেছিল যে লক্ষ লক্ষ লাশ পড়বে, আমাদেরকে কিন্তু আওয়ামী লীগের বাড়ি পাহারা দিতে হয়েছে। কোথাও যেন কোনো ইনসিডেন্ট না ঘটে, আমাদের কিন্তু সেটা দেখতে হয়েছে। কারণ যেভাবে যাদের গায়ে হাত পড়েছে তাদের ভিতরে রক্ত গরম থাকে, এইসব নেতাকর্মীদেরকে কিন্তু আমাদেরকে থামিয়ে রাখতে হয়েছে। ডোন্ট ডু দিস, এটা আমাদের দলীয় সিদ্ধান্তের বাইরে, দলীয় নীতির বাইরে চলে যাচ্ছে। সো এই কাজগুলোকে যদি ভিজিবিলিটির মধ্যে যদি দেখা না যায়, তাহলে এটা তো করছি আমরা, এবং সবার সামনেই করছি, এটা মুখে বলা কোনো কথা না। সো এই পজিটিভ অ্যাপ্রোচ যেটা আছে বিএনপির পক্ষ থেকে, এটাকে ওয়েলকাম করা উচিত সবার, আমি মনে করি। কারণ এই অ্যাপ্রোচগুলো কিন্তু এখন পর্যন্ত কেউ দেয়নি। এখন এই যে রেটরিকগুলো ইউজ করা হয়, স্বৈরশাসক ছিল আবার স্বৈরশাসক আসতে পারে, এগুলোকে হয় কি বাজারে আলোচনার জন্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু যখন কেউ খুব সৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করতে থাকে, এটাকে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং বিএনপি যেটা করছে, এটা আমার মনে হয় যে এটা অ্যাপ্রিসিয়েট করলে কারো কিছু যাবে না। বিতর্কের খাতিরে বিতর্ক আমরা করতেই পারি, বাট বিএনপি ছাড়া, যেমন বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যত ছোটোখাটো যত দলগুলোই বাংলাদেশে এখন আছে না কেন, কাউকে ছাড়াই কিন্তু বাংলাদেশ গঠিত হবে না। একটা পতিত সরকার বাংলাদেশ থেকে গেছে, আবার যেন ওই ধরনের কোনো সরকার না আসে যাদেরকে আবার পতিত বলতে হয় আমাদেরকে, তার জন্য আমাদেরকে কিন্তু সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সো আমরা সুতর্ক করি, কুতর্ক যেন আমরা না করি। এবং এই কুতর্ক কিন্তু অনেক অনেক বাজে ইনসিডেন্ট ক্রিয়েট করে আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে। সো যেই ভালো অ্যাপ্রোচগুলো নিয়ে আসছে, ভালো কাজগুলো নিয়ে আসছে, আমরা প্রত্যেকের উচিত যে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং আমরা একটা সোজা পথে যাওয়া, গভর্নমেন্টকেও হেল্প করা, গভর্নমেন্টেরও বোঝা উচিত যে আমাদের আসলে ওনারা কতটুকু পারবেন, ক্যাপাসিটির মধ্যে কতটুকু আছে। অনেক কাজ একবারে নিয়ে যদি কোনোটাই করে উঠতে না পারি, তাহলে এটা সমস্যার মধ্যে পড়বেন। এবং সমস্ত কাজের ক্ষেত্রে একটা পাবলিক কনসেনসাস এটা আনতেই হবে, কারণ জনমত একসাথে না হলে কিন্তু আবার সবাই ফুঁসে উঠবে। পাবলিক কনসেনসাস যেখানে আছে সেখানে কিন্তু ট্রিগারটা করতে হবে। জিল্লু ভাই, দেখেন আমরা এই এখন যে একটা আলোচনা আছে যে ব্রিটেনে এদেশের একজন বংশোদ্ভূত একজন মন্ত্রী ছিল, ওই পতিত পরিবারের সদস্য, শুধু বাংলাদেশে দুর্নীতি করেছে, দুর্নীতির অভিযোগ এসছে, এবং তার লিফলেট পাওয়া গেছে গণভবনে, এবং পুতিনের সাথে তার ছবি আমরা দেখেছি। এই জন্য তার মন্ত্রিত্ব চলে গেছে, পদত্যাগ করছে, নাহলে চলে যেত না। কিন্তু প্রধানমন্ত্রী তাকে বলেছেন যে তার জন্য দরজা খোলা আছে, তিনি চাইলেই সরকারে থাকতে পারতেন। ওই কালচারটা তার ভিতরে ঢুকেছে যে তার বিরুদ্ধে আরো বেজ্জিতি হয়ে প্রধানমন্ত্রী স্টারমার হয়তো একটা সিম্পিতি তার আছে, ট্রাই টু প্রোটেক্ট, কিন্তু পারেনি। তো ওই কালচারটা হয়তো তার ভিতরে আসছে যে আমার পদত্যাগ পারেনি। বলছেন কেন আপনি? পারেনি কারণ সে তো রিজাইন্ড, সেই জন্য। তো এই জন্য তার সদিচ্ছাটা আমাদের ভিতরে তো সেই কালচারটাই আসছে না যে অন্যায় করলে যে আমার সেন্স অফ গিল্টি, যে এটা তো কাজ করে না। এখানে তো দুর্নীতি করাটাকে অনেকে বাহাবা মনে করে, যে তার মানে স্পেশাল বিদেশ থেকে পানি এনে খাইতে হবে, সব কিছু স্পেশাল হতে হবে, গণমুখিতা নষ্ট হয়ে যায় যখনই এটা ক্ষমতায় যায়। সে জায়গায় আমি বলছিলাম যে
এই দুর্নীতির জায়গাটার থেকে যে আপনি ইয়ে করবেন, এই আনুষ্ঠানিক আরেকটা যে পুলিশের ভিতরে যে দুর্নীতিটা, আমি জানি না পুলিশ রিফর্মস কমিশন সেইটা অ্যাড্রেস করবে কিনা, আপনারা করেছেন কিনা আমি জানি না, যে আনুষ্ঠানিকভাবে পুলিশ স্টেশনে ঘুষ লেনদেন হয় আনুষ্ঠানিকভাবে। সেখানে একটা কালেক্টর থাকে এবং সেই ঘুষের টাকা ওখান থেকে আপওয়ার্ড এসপি, ডিআইজি, আইজিপি এবং মন্ত্রী পর্যন্ত পৌঁছায়, ভাগ পৌঁছায়, পলিটিক্যাল পার্টিতে পৌঁছায়। আই হার্ড ইট ফ্রম এ মিনিস্টার, একজন এক্স স্বরাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে শুনেছি। সে তার প্রাইম মিনিস্টার বলছে যে এই আমার কাছে এই অফার আছে, আমি নেব কিনা বা আমি নিতে চাই না। তখন সে বলে ঠিক আছে আপনি নিয়েন না, কিন্তু আপনি এই সিস্টেমটাকে করেন না, এটা চলুক। তাহলে আপনি দেখেন যে এই যে তার মানে কি, ঘুষ কালেকশনের যদি একটা সিস্টেম থাকে তখন তো যা পাবে মানুষকে বেকায়দায় ফেলে, যেটা হচ্ছে তোমাকে এই মামলায় ঢুকাবো নাহলে ঘুষ দাও, অথবা চার্জশিটে ঢুকাবো, এগুলো আছে। এই আর একটা মানে যে মানুষ যে বেকায়দায় পড়ে, মানুষ যে মারাত্মকভাবে একটা জনবিরোধী এইরকম ঘুষের লেনদেনের ভিতরে পড়ে, এই জায়গাটা দেখতে চাই যে অ্যাড্রেস। কারণ পুলিশ মানুষের সাথে প্রত্যেকটা কাজে ওতপ্রোতভাবে জড়িত। এসপি যদি ঘুষ না খায় ওসি খেতে পারে না, যদি তার উপরে ঘুষ প্রবাহিত না হয় তাহলে ঘুষ খেতে পারে না। এইবারে যে এই 5ই আগস্ট ঘটছে, এখনও কিন্তু এই পুলিশের ঘুষ লেনদেন বন্ধ হয়নি, এবং কারো কারো পোস্টিং এরা 100 কোটি টাকা 200 কোটি টাকা বসে থাকে ঘুষ দেওয়ার জন্য। এই ঘুষ এখনও চলমান আছে বলে আমাদের কানে আসে। এই জায়গাটায় তারা অ্যাড্রেস করছে কিনা আমি জানি না সেইখানে। সো এই যে দুর্নীতি জায়গা আসছে, যে দুর্নীতির আর একটা বড় নিবারক জায়গা হয়েছে রাজনৈতিক দলের ভিতরে জবাবদিহিতা। যে দলের পদ ব্যবহার করে, দলের পাওয়ার ব্যবহার করে সে দুর্নীতি করতে না পারে। কারো যদি এই 200 ফ্ল্যাটের মালিক হয়ে যায়, দলের ভিতরে তদন্ত করে তার ভিতরে ব্যবস্থা নিতে পারে কিনা। এখন পর্যন্ত কালচার এটা সৃষ্টি হয়েছে, যত বড় দুর্নীতি করুক না কেন সে কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারে। দলগুলোর ভিতরে আপনি হাতে গোনা বড় পার্টি অথবা ছোট পার্টি, আপনি দেখেন তো 1% মানুষ সৎ আছে কিনা, যে কাকে টাকা দেওয়া যায় না এরকম চরিত্রবান লোক নাই। এই জবাবদিহিতা দলগুলো তাদের ভিতরে আনতে পারে কিনা, দ্যাট উইল বি দ্য বিগেস্ট রিফর্মস ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। সেই জায়গায় যেতে পারবে কিনা। শুধু এইটা বলা যথেষ্ট না যে ব্যবস্থা নিচ্ছে, যে কথাগুলো আলাপ হয়। যে আমার কাছে অনেকে বলছে যে সেই হাওয়া ভবন নিয়ে একটা নেগেটিভ প্রচার ছিল না 2001 থেকে 2006, যদিও এটা একটা সাংগঠনিক দপ্তর ছিল, কিন্তু এইটা মানুষ এইটাকে এমনভাবে ব্যবহার করেছে যে এইটা একটা মানে নেগেটিভ একটা অ্যাপ্রোচ হয়েছে। সেই এখন মানুষ বলছে, মানে যারা কথা বলতে আসে, যে হাওয়া ভবনের লোক কিন্তু আবার টেক ওভার করছে সব। এরকম একজন মন্ত্রী ছিল যে F-27 350 কোটি টাকায় F-27 ফ্লাইট নিয়ে আসছিল, ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে কিনে আনছিল, মানে বিএনপির সময়। সেই সময় বাংলাদেশের এই ফ্লাইট বাংলাদেশে একদিনও চলে নাই, তার বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে কি, এই ঘুষগুলো যখন উপরে প্রসারিত হয় তখন ম্যানেজ হয়ে যায়, তখন ওই জায়গাটা নিবারণ করতে পারে কিনা, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। যে আপনি মুখে বললেন তাদের হবে, কিন্তু তার বিরুদ্ধে কি পরের সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। পরের সরকার নিয়েছে কিনা? নেয়নি। তাহলে আওয়ামী লীগ তো সবার তন্ন করে সব ওই জায়গায় যেতেই পারে নাই। আওয়ামী লীগ তো 15 বছরে একটা দুর্নীতি মামলার বিচার করতে পারে নাই, আগেও হয় নাই, এখনো হয়নি। তো সেই জায়গাটায় মানুষ এটা দেখতে চায় যে দলের ভিতরে চরিত্রবান মানুষ সামনে আসবে, যারা দুশ্চরিত্র করছে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অন্তত বিচার হবে। বিএনপি যদি আজকে একটা ঘোষণা দেয় যে এই বসুন্ধরা গ্রুপ যে 80% জমি, পত্রিকার রিপোর্টে দিই, তারা জমি, আওয়ামী লীগের একজন মন্ত্রী বলছিল যে জমির মালিক আপনি না, কিন্তু আপনি সেই জমি বিক্রি করেন কি করে। আপনার রাজুক তদন্ত করে দেখেছে তাদের অনেকগুলো সেক্টরে সরকারি জমি তারা দখল করে বিক্রি করে দিয়েছে, সেখানে 8 তলা বিল্ডিং হয়ে গেছে। আজকে যদি বিএনপি একটা ঘোষণা দেয় যে এইগুলো সুষ্ঠু তদন্ত করবে, এবং একটা দুর্নীতিবাজ ব্যবসায়ী গ্রুপে যদি আপনি আইনের আশ্রয় আনতে পারেন, আইনের নিয়ন্ত্রণ আনতে পারেন, যারা আইনের বাইরে এখন পর্যন্ত থেকেছে, একটা হত্যাকাণ্ডের মামলায় তার ছেলেকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি, তাহলে মানুষ বুঝবে না সত্যিকারে এই দল জনস্বার্থে কাজ করতে পারবে, দুর্নীতি নিবারণ করতে পারবে এবং বিচার নিশ্চিত করতে পারবে। ওই জায়গাগুলো রিফর্মস করে কিনা, এইটাই তাদের সামনে চ্যালেঞ্জ এবং সুযোগ। অ্যাডভোকেট ফারজানা শারমিন, কালচার শব্দটার একটা ইম্প্যাক্ট আছে। কালচারটা কিন্তু একদিনে তৈরি হয় না। সো যে কালচারটা বিগত বহু বছর ধরে হয়ে এসছে, এটা রাতারাতি পাল্টে যাবে না।
যেই ঘটনাগুলো ঘটেছে বিগত কয়েকদিনে বা যে বিষয়গুলো ভাইয়া এখন বলছেন এটা অনেক আগেকার কথা বলছেন। আমরা অত আগে না গিয়ে যদি এখনকার বিষয়গুলো চিন্তা করি, যদি ওই ঘটনাটার সত্যতা সম্পর্কে আমার আসলে অতটুকু আইডিয়া নেই জন্য আমি এটা কন্ট্রোভার্ট করতে গেলাম না। দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া হয়েছে সবকালে সব সময়, সে কারণেই কিন্তু দুদককে কাগুজে বাঘ বলা হতো এবং তার কিন্তু নিজস্ব কোনো স্বকীয়তা ছিল না। কমিশনারদের নিয়োগের জন্য আপনার বড় বড় আইন আছে, কিন্তু কমিশনার চেয়ারম্যান নিয়োগ হতো পলিটিক্যাল একটা কমিটমেন্ট থেকে হতো। সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা চেয়ারম্যান থেকে শুরু করে কমিশনারদের নিয়োগ থেকে শুরু করে আমরা কিন্তু স্ট্র্যাটেজি বলে দিয়েছি এটা উন্মুক্ত প্রক্রিয়ায় হতে হবে। উন্মুক্ত প্রক্রিয়া ইন্টারভিউর মাধ্যমে হবে। যখন আপনারা 15টা নাম বা 20টা নাম প্রপোজ করবেন, এই নামের এগেনস্টে কিন্তু অনেক ধরনের কথা আসবে, সেখান থেকে কিন্তু আপনি যাচাই করে নিতে পারবেন যে সে দুর্নীতিবাজ কিনা। সো অন্যান্য সেক্টরে থেকে কিন্তু এই জায়গাটাকে আপনাকে অন্যভাবে ঢেলে সাজাতে হবে এবং আমরা কিন্তু সেই অন্যভাবে ঢেলে সাজানোর কাজটাই করেছি দীর্ঘ 3 মাস ধরে। ইন্টারনাল করাপশন নিয়ে আমরা যে কাজগুলো করেছি সেই জায়গাটাতে খুব, আমি দলীয় বিষয়টাতেও আসবো, সেই জায়গাটাতে খুব স্পষ্টভাবে আমরা বলেছি যে এখানে একটা বডি থাকতে হবে যে ইন্টারনাল করাপশনটাকে মনিটর করবে এবং এটাকে স্পেসিফিক পানিশমেন্ট দিতে হবে। আপনি প্রিভেনশনের দুদকের কিন্তু একটা পার্ট আছে প্রিভেনশন, প্রতিরোধ, যেটা সেখানে পাবলিক অ্যাওয়ারনেস থেকে শুরু করে আপনার অনেক কিছু আছে। হ্যাঁ, তো আপনি শুধু প্রতিরোধ করলেন, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করলেন, আপনি আপনার সন্তানকে বোঝালেন যে দুর্নীতি খারাপ। আমরা সেখানে অনেক প্রপোজাল রেখেছি যে কিভাবে ছোটবেলা থেকে আমাদের ভেতরে একটা সময় যে নীতিবোধটা, আদর্শবোধটা ছিল সেটা চলে গেছে, সেইটা কিভাবে নিয়ে আসা যায়। আমরা যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, এই জিনিসগুলো কিন্তু বইয়ে এখন আর নেই। সো দুর্নীতি সম্পর্কেও কিছু, যেমন বইয়ে যখন বাচ্চারা কিছু পড়ে সেটা কিন্তু মাথায় ঢুকে যায়। সো দুর্নীতি যে ভালো জিনিস না, এটাকে মানসিকভাবে রিজেক্ট করা উচিত, সেই জিনিসগুলো বইয়ে নিয়ে আসা হবে। সেই বিষয়গুলো আমরা অনেক কিছু প্রিভেনশনের জায়গাতে দিয়েছি। কিন্তু আলটিমেটলি আপনি যখন একজন দুর্নীতিবাজ পানিশড না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই যে পড়ে আসছে সেটারও কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়ে না। সো আপনাকে অ্যাওয়ারনেসও ক্রিয়েট করতে হবে, আপনাকে পানিশমেন্টের পর্যায়ে নিয়ে যেতে হবে, একটা ভিজিবল পানিশমেন্ট করতে হবে। সো সেই জায়গাগুলোকে আমরা কিন্তু উন্মুক্ত করার চেষ্টা করেছি। দলীয় জায়গা থেকে শৃঙ্খলা একটা জিনিস, দুর্নীতি আরেকটা জিনিস। দলীয় শৃঙ্খলাটাকে দুর্নীতির সাথে কানেক্ট করার জন্য কি করা যেতে পারে, সেখানে আমরা প্রপোজাল দিয়েছি যে দল যখন অডিট করে, দলের অডিট রিপোর্ট কিন্তু জমা দেওয়ার কথা আছে। এটা কোন দল দেয় আমরা জানি না, এটা শুধু বিএনপির জন্য না, সকল দলের জন্যই প্রযোজ্য হওয়া উচিত। তারপরে যখন যারা মেম্বার অফ পার্লামেন্ট থাকেন, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী থাকেন, এদের যে ওয়েলথ স্টেটমেন্ট, সেটা একটা ইন্টারভেলে এটা দেওয়ার জন্য প্রপোজাল দেওয়া হয়েছে। যখন আমি চাকরিতে আসছি, দুদকে ঢুকছি, আমি কতটা ওয়েলথ নিয়ে ঢুকছি, আমি বেরিয়ে যাচ্ছি, তখন আমার ওয়েলথ কতটুকু আছে। এই যে হয়তো সবগুলো নিয়ে আপনার বসে ভেরিফিকেশন করার স্কোপ হবে না, কিন্তু যখন একটা মানুষের মাথায় থাকবে যে আমার প্রতি বছর ওয়েলথ স্টেটমেন্টটা দিতে হবে, তখন কিন্তু তার মানসিকভাবে দুর্নীতি করার ইচ্ছাটা অনেকটা কমে যাবে, যে আলটিমেটলি গিয়ে তো আমাকে ধরা খেতে হবে। এই জায়গাগুলোতে কিন্তু পলিটিক্যাল পার্টির জায়গাগুলোতেও আমরা ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেখানেও কিন্তু আমরা টাচ করার চেষ্টা করেছি। কিন্তু আমি ঘুরে ফিরে আবার এক জায়গাতেই যাব জিল্লুর ভাই, যে আমি যত আইনই করি না কেন, আমি যত স্ট্রং বডি হই না কেন, আমার যদি ইচ্ছা থাকে, মাইন্ডসেটে যদি আমরা পরিবর্তন, তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারবো। এবং আমাদের দল বা আমার দল, আমি খুব গর্বের সাথেই বলতে পারি যে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আমরা এখন রাজনীতি করছি। আমি যে কথাগুলো বলছি এটা হয়তো আমি ব্যক্তিগত পর্যায় থেকে বলছি, কিন্তু আমার মাথার ভিতরে কিন্তু আমার দলের স্ট্যান্ডসটা আছে। সো যখন আমরা কথা বলি, রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা বলি, তখন কিন্তু বুঝতে হবে যে আসলে দল কি চিন্তাটা করছে। দল এই চিন্তাটা না করলে কিন্তু আমি এখানে এসে বলার সাহসটুকু আমার হতো না, বা আমি হয়তো অন্যভাবে কথা বলতাম। এটা এই কারণেই বললাম যে আপনি কালচারটা কিভাবে মেজার করবেন, আপনাকে দিনে 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 এটা মেজার করতে হবে। আপনি এখনই বলতে পারবেন না যে কেন এই দুর্নীতি তখন হয়েছে, সেই দুর্নীতি হিসাব তোমাকে এখন দিতে হবে। আপনার কালচার ডেভেলপ করতে হবে আপনার কর্মকাণ্ড দিয়ে। যখন দেশে দেখা যাবে যে এক এস আলমকে শাস্তি দেওয়া গেছে, যখন আজকে এই যে মানি লন্ডারিংয়ের যে ডেফিনেশন দেওয়া আছে মানি লন্ডারিং আইনে, একটা সময় এমন হবে যে আপনি পকেটে টাকা নিয়ে ঘুরছেন, সেটাও মানি লন্ডারিংয়ের আওতায় চলে আসবে। অথচ এই যে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, এটা কিন্তু ধরা যাচ্ছে না। সো কি করা হয়েছে, যে ছোট ছোট কাজ দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে, বড় কাজগুলো যেন বাইরে তারা করে ফেলতে পারে। এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে, এই জায়গাগুলোকে পলিশ করার চেষ্টা করা হয়েছে, প্রপোজাল দেওয়া হয়েছে যেন, এবং এমন করে দেওয়া হয়েছে যেন প্রেশার না পড়ে গভর্নমেন্টের উপরে। যদি আমার ইচ্ছাটুকু থাকে তাহলে আমি পারবো। সো এই জায়গাটাতে আমাদের সদিচ্ছাটা আছে। এটা বিএনপির স্ট্যান্স না, এটা গভর্নমেন্টের স্ট্যান্স আমি বলছি। এবং বিএনপির যেই রাজনৈতিক যে
কর্মসূচিগুলো এখন যায় বা রাজনৈতিক যে বক্তব্যগুলো যায়, সেখান থেকে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু বুঝতে পারছে যে আসলে বিএনপি সামনের দিনগুলোতে কীভাবে রাজনীতি করতে চায়। কারণ যত নির্যাতনের শিকার আমরা হয়েছি এই বাংলাদেশে, আমাদের নেতাকর্মীরা হয়েছে তৃণমূল পর্যন্ত, এত নির্যাতন কারো উপরে হয়নি জিল্লুর ভাই। এবং 15-16 বছর ধরে আমরা ঘরে থাকতে পারিনি, এমন হয়েছে আমরা একটা প্রপার্টি বিক্রি করব যে কিনবে, তাকে লোন দেওয়া হয়নি বিকজ এটা একটা পলিটিক্যাল ফ্যামিলি, বিএনপির কোন রিলেটিভের প্রপার্টি বলে। হ্যাঁ, সো এই বিষয়গুলি যে আজকে আমাদের ইলিয়াস চাচা সিলেটের, আপনি দেখেন এতগুলো বছর পরে 164-এর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে যে তাকে মেরে ফেলে তাকে যমুনাতে তার লাশ ফেলে দেওয়া হয়েছে। তার ফ্যামিলির কি অবস্থা আজ পর্যন্ত। কিন্তু তার একজন মানুষ যখন মৃত হওয়ার পরে কিন্তু লিগ্যাল বেশ কিছু প্রসিডিওরে যাওয়া যায়, তিনি কিন্তু তার কোনো প্রপার্টি বিক্রি করতে পারবেন না, তিনি কোনো কিছু করতে পারবেন না, কারণ তার নামে প্রপার্টি, কিভাবে তাদের নাম থেকে এই নামে আসবে। সো এত ধরনের অপারেশনের শিকার আমরা হয়েছি, সেই জায়গা থেকে যে আমাদের যে রিয়েলাইজেশনটা এটা অন্যরকম, এই রিয়েলাইজেশন আর কারো হয় নাই। এবং আমরা জানি, আমরা বিশ্বাস করি যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া না, রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি বাংলাদেশের জনগণ আমাদেরকে দায়িত্বটা দেয়, সেই জায়গা থেকে বাংলাদেশ অনেক বেটার বাংলাদেশ দেখতে পারবে ইনশাআল্লাহ। না, এটা তো সঠিক যে একটা বেটার বাংলাদেশ গড়ার জন্য যা যা করার রাজনৈতিক দল সেটা অবলম্বন করবে। এই যে সাফারিং কথা বলো, আমি নিজেও তো ভিক্টিমাইজ, 10টি মামলা ফেস করেছি, 6 মাস জেলে ছিলাম কোনো অপরাধ না করে। সেনাবাহিনীতে চাকরির সুবাদে আমার যে বেনিফিটসগুলো ছিল সমস্ত বেনিফিটস উইথহেল্ড করে রাখা হয়েছে কোনো কারণ ব্যতীত। আমার চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছিল। সো প্রত্যেকে এমন একটি রাষ্ট্র আমরা দেখেছি গত 15 বছরে, যেটা পৃথিবীতে বোধহয় এটার কোনো উদাহরণ নাই যে এইরকম ড্রাকোনিয়ান, মানে হিটলারের কাছে কিছুই না, যে এইরকম পরিস্থিতি সৃষ্টি করেছিল যে মানুষের নাবিশ্বাস উঠে গেছিল। সেই জায়গা থেকে আমাদের সামনে যে সুযোগ আসছে, সেই সুযোগটা যাতে আমরা কোনোভাবে মিস না করি। আজকে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। অ্যাডভোকেট ফারজানা শারমিন যেটি বারবার বলবার চেষ্টা করছেন, অতীত নিয়ে না জেনে সাম্প্রতিককালে বিএনপির যেই অ্যাপ্রোচ। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি ওই জায়গায় আসছিলাম যে এখন যে কথাগুলো বলা হচ্ছে টপ নেতৃত্ব থেকে, মানুষ এই কথাগুলোই শুনতে চায়, এইগুলো আকর্ষণ করে। দীক্ষক বিশিষ্ট আইনসভা অথবা 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, এবং তারেক সাহেব যে ওনার বার্থডে পালন নিবারণ করেছে, দ্যাট রিফ্লেক্টস দ্য। এই সামনে যদি উনি দলের ভিতরে প্রেসিডেন্ট জিয়ার মতো দুর্নীতিবাজদেরকে সরিয়ে, চরিত্রহীনদেরকে সরিয়ে যদি ব্রান্ড ভালো লোকদেরকে সামনে আনতে পারে, তাহলে পরিপূর্ণতা লাভ করবে। সেদিকে যাবে বলে আমরা আশা করি, সেখানে যেতে হবে। এবং এটা যেন কথার কথা না হয়। মানুষের আশঙ্কার জায়গা এই জায়গায়, শারমিন আমার সাথে একমত হবে যে পলিটিক্যাল পার্টির বড় একটা রিফর্মস প্রয়োজন, যে দলের ভিতর সমালোচনা করার জায়গা আছে কিনা। আপনি মনে করেন যে তারেক সাহেব না, এখানে যে কাউরে বসান, আপনি যত বড় জুডিশিয়াস পার্সনকে বসান, যত বড় পলিটিশিয়ান বসান না কেন, কিন্তু দলের ভিতরে যদি সমালোচনার একটা ফোরাম না থাকে, 5ই আগস্টের আগে তাকে কি কেউ সমালোচনা করেছে? তেমন না। এখন একটা অন্তর্বর্তীকালীন সময় চলছে, এখন তো তাকে কেউ সমালোচনা করছে না। আর সরকারে যদি যায় তাহলে তো সমালোচনা হবেই না। সো এই তৈলাক্ত সিচুয়েশন থেকে ওনারই দায়িত্ব হবে যে একটা ডিবেটের ফোরাম, ডিবেট ফর ডেভেলপমেন্ট, ডিবেট ফর প্রোগ্রেস, এইটা যদি করতে পারে তাহলে চাটুকারদেরকে দূরে সরায় রাখা যাবে। এবং ওই জায়গাটা হলো নেতৃত্বের সবচেয়ে বড় টেস্ট, যে আমি যখন প্রোটোকল পাবো, আমি যখন ক্ষমতায় যাব, আমি যাতে সঠিক পাবলিক সেন্টিমেন্টটাকে আমার কাছে আসতে পারে, আমি বুঝতে পারি, আমি পারসেপশনটাকে ধারণ করতে পারি, তাহলে ভুল করবে না। সেই জন্য দলের ভিতরের সমালোচনাকে এনকারেজ করতে হবে পৃথিবীর অন্য অন্য ভালো রাজনৈতিক দলের মতো। যেমন আপনি সেইটা ব্রিটেনে দেখবেন, আপনি সেটা আমেরিকাতে দেখবেন, যে ডেমোক্রেটিক পার্টির ভিতরে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যারা, তারা সিটিং প্রেসিডেন্টকে ভেহেমেন্টলি ক্রিটিসাইজ করে। সেই জায়গাটায় আমাদের যেতে হবে। এবং জাতি গঠনের জন্য যা যা করার সেইখানে যায় কিনা। আমি জাতি গঠনের ছোট্ট একটা পয়েন্ট বলি জিলুর ভাই, এটা তালুকদার মনিরুজ্জামান বইয়ের ভিতরে আছে, সিকিউরিটি অফ এ স্মল স্টেট। তার ভিতরে লেখা আছে যে নেশন অ্যাট আর্মস। আজকে ইন্ডিয়া যে হেজিমনিক অ্যাপ্রোচ টুয়ার্ডস বাংলাদেশ, এবং তারা বাংলাদেশে যেভাবে ক্ষতি করছে, গণতন্ত্র থেকে শুরু করে যেভাবে লুটপাট করেছে, সেটা তো অনেক আলোচনা হয়েছে। সেইখান থেকে বাংলাদেশের নিরাপত্তার জন্য
ন্যাশন অ্যাট আর্মস অর্থাৎ কম্পালসারি মিলিটারি ট্রেনিং ওয়ান অফ দ্য বেস্ট অপশন। সেখানে কি হবে, ওই বইয়ের ভিতরে আছে, রিসার্চ ওয়ার্ক করে দেখিয়েছে এবং পৃথিবীর অনেক দেশে এটা ফলো করে, যেখানে কনস্ক্রিপশন রয়েছে কম্পালসারি মিলিটারি ট্রেনিং, সেই জাতি তত বেশি উন্নত। সেইটা আমাদের যে 10টা ডিভিশন আছে, এই ডিভিশন দিয়ে ইন্টারমিডিয়েটে পরে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে 8 সপ্তাহের একটা ক্যাডার, মিলিটারি ল্যাঙ্গুয়েজ এটা ক্যাডার বলে, 8 সপ্তাহের একটা ট্রেনিং করলে পুরো জাতিটাকে একটা হোমোজিনিয়াস জায়গায় নেওয়া সম্ভব। এবং সেই ট্রেনিংয়ে শুধু অস্ত্র শিখাবে না, সেই ভিতরে তাকে হাইজিন, পার্সোনাল ডিসিপ্লিন, দেশত্ববোধ, দেশপ্রেমিক, এইগুলো সব তাদেরকে শেখানো হবে। আপনি দেখেন অনেক শিক্ষিত মানুষের পার্সোনাল হাইজিন বোঝে না, হাঁটে আর রাস্তায় থুতু পারে, সরি টু সে, বুঝেই না যে কী করা, টয়লেট ব্যবহার জানে না। সো জাতিকে গঠন করতে এই একটা দিক। আর একটা দিক হলো যে একমুখী শিক্ষা ব্যবস্থা, যে এইটা আমাদের নেতৃত্বে বুঝতে হবে যে মাদ্রাসার ভিতরে 2-3টা গ্রুপ, আমাদের জেনারেল এডুকেশন এবং ব্রিটিশ এডুকেশন, যার জন্য একমুখী যে জাতির চিন্তা ভাবনা একদিকে যায় না, যে এই মাদ্রাসার কিছু ছাত্র তাদেরকে জেনারেল এডুকেশনের বহুমুখী চিন্তা ভাবনা আছে। সো এই হোমোজিনিয়াস নেশন ইয়েট সো মাচ অফ ডিভিশন, একত্ববোধ একটা রাষ্ট্র মনে হচ্ছে, কিন্তু এর ভিতরে এত ভাগ, চিন্তা ভাবনা এত ভাগ এইখানে আসছিল। সেই জন্য কি দরকার, রিয়াল স্টেটসম্যান, রিয়াল ব্রিংসম্যানশিপ। এবং যে সমস্ত জাতি গঠন হয়েছে ওইখানে ওইরকম দেখা যায় যে একজন স্টেটসম্যানকে আসতে হয়েছে এই ধরনের বড় রিফর্মসে হাত দেওয়ার জন্য, জনগণের ম্যান্ডেট নিয়ে সেই কাজটা করতে হবে। এই জায়গায় আমি আপনার বলি, ওই দুর্নীতির জায়গায় আরেকটু আসি, যে এই এস আলম এবং তার ভাই সাইফুজ্জামান, এদের তো প্রোক্লেমেশনের মাধ্যমে সরোয়ার্দী উদ্যানে ওপেন বিচার করা হচ্ছিল। একটা লোকের 650 বাড়ি কেন প্রয়োজন হবে, সুযোগ পেয়েছে সেই জন্য করেছে। তো এই সাইফুজ্জামান তার মানে ভূমি মন্ত্রী যে 650 বিদেশে বাড়ি, উনি এই বাড়ি থেকে কি করবে, হাউ মাচ মানি এ পার্সেন্ট, সেইটা আমাদের জনগণের টাকা সব লুট করে নিয়ে গেছে। বাংলাদেশে তো কোনো উন্নয়ন না, একটা ধারণা এইভাবে আছে, ঠিক আছে কিছু দুর্নীতি করছে, সেটা যদি বাংলাদেশে রাখতো তাহলে তো বাংলাদেশের মানুষ সেখানে এমপ্লয়িদের টাকাটা বাংলাদেশের রোল হতো। সো এইটা ডাইরেক্ট রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র, এর চেয়ে বড় দেশদ্রোহিতা হতে পারে না। যারা মানি লন্ডারিং করে, যারা এইরকম বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে ভোগবাদিত করে, আজকে এই সরকারের একটা বড় দায়িত্ব ছিল তাদেরকে প্রোক্লেমেশনের মাধ্যমে দ্রুত বিচার করা। বাইডেনের ছেলের যেরকম 1 মাসের ভিতরে বিচার হয়েছে, ট্রাম্পের যেমন 1 মাসের ভিতরে বিচার হয়েছে, সেই রকম বিচার করা হচ্ছিল। বাই দিস টাইম 100 দুর্নীতিবাজের বিচার করে তাদেরকে জেলে পড়া উচিত ছিল, সম্পত্তি কেড়ে আনা উচিত ছিল। এই জায়গাটা মানুষের আকাঙ্ক্ষা যে দুর্নীতি ব্যতীত যেখানে দুর্নীতি হয়, মনে করেন ভূমি ব্যবস্থাপনা, ভ্যাট অফিস, ট্যাক্স অফিস, পোর্ট, পুলিশ স্টেশন, কোথাও তো কোনো পরিবর্তন হয় নাই। এর ভিতরে এই যে এত দুর্বলভাবে এই সরকার গঠিত হয়েছে যে একজন বাণিজ্য উপদেষ্টা আছে মিস্টার বশির, উনি এই এমনভাবে গ্যাং আপ করলো তৈল ব্যবসায়ীদের সাথে যে তৈল ব্যবসায়ীরা সমস্ত বোতল সরিয়ে রাখলো, 8 টাকা উনি অ্যাড করলো, এই বোতল আবার বেরোলো। বাণিজ্য মন্ত্রী সহ যারা এই গ্যাং আপ করছে এদের ওপেন ট্রায়াল হওয়া উচিত ছিল। বাণিজ্য মন্ত্রীকে উচিত ছিল তারপর দিনই প্রফেসর ইউনূসকে তাকে কিক আউট করা, তাকে সরিয়ে দেওয়া, পারে নাই তো। সো ওই আগের যে চাল ব্যবসায়ী, আওয়ামী লীগের যে বাণিজ্য মন্ত্রী, যে চাউলের সিন্ডিকেট করে বলে আমি এটা সরাতে পারছি না, একইভাবে সিন্ডিকেট। তো যে সুযোগটা তাদের সামনে আসছিল, আমি জানি না কেন তারা করতে পারছে না, বাট কিছু ভালো কাজ তো ডেফিনেটলি হয়েছে। এই সংস্কার কমিশন, এই সংস্কারগুলো যদি পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট ধারণ না করে, তাহলে এটা ওই যে 3 দলের রূপরেখা, সেই ভালো যে একটা আসছিল, দ্যাট হ্যাজ গন টু দ্য ডাস্টবিন। এইটা যাতে ডাস্টবিনে না যায় সেইটার চ্যালেঞ্জটা থাকবে ওই আপনার পরবর্তী নির্বাচিত সরকার পরে। সর্বশেষ একটা ভালো খবর বলে বলি যে রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আমি ব্যক্তিগত খুবই খুশি হয়েছি। এইরকম একটা দুশ্চরিত্রের লোক, এইরকম একটা মানে অনৈতিক লোক কীভাবে প্রেসিডেন্ট হয়, এইটা আমার কোশ্চেন। সর্বশেষ উদাহরণটা বলি, ওনার রিটায়ারমেন্টের 15 দিন আগে উনি 63 জনের একটা এন্টুরেজ নিয়ে উনি সিঙ্গাপুরে পিকনিক করতে গেল। তার ভিতরে ওনার চাকর বাকর এইগুলো সব, এই চাকর বাকর দুর্নীতি দমনের উচিত। ওনার এইটা দ্রুত তদন্ত করে এই যে গেছে উনি প্লেজার ট্রিপ, এই সব টাকা জনগণের ফেরত আনা। ফারজানা শারমিন, ক্লোজিং রিমার্কস। দুর্নীতিটা এমনভাবে আসলে চারিদিকে ছড়িয়ে গেছে, এটাকে যদি চেক অ্যান্ড ব্যালেন্সটা চেকের মধ্যে না আনা যায়,
তাহলে আসলে এটাকে কোনো উপকার পাওয়া যাবে বলে মনে করি না। সাধারণত দুদকের যেই জুরিসডিকশন থাকে সেটা হচ্ছে যে আপনার সরকারি কোনো প্রতিষ্ঠানের দুর্নীতি বা সরকারি কর্মকর্তার দুর্নীতি এইগুলোকে মনিটর করার জন্য। আমরা কিন্তু কমিশন থেকে এই ধরনের প্রপোজাল দিয়েছি যে প্রাইভেট সেক্টরে যে কারাপশনগুলো হয়, আমরা আনকাকের সদস্য তাদের যে আইনগুলো আছে সেটাকে যেন বাস্তবায়ন করে প্রাইভেট সেক্টরের দুর্নীতিগুলোকে যেন এটার আওতায় নিয়ে আসা যায় এবং ক্রিমিনালাইজ করা হয় সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করছি। তো সার্বিকভাবে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে সেখানে অবশ্যই দুর্নীতি দমন কমিশনকে এমন একটা জায়গায় থাকতে হবে যে সরকার যেন মনে করে বা সরকারে যারা আছে তারা যেন মনে করে যে আমাদেরকে দেখার জন্য একটা প্রতিষ্ঠান আছে। এবং সেই কারণেই একটা নিউজে আমি দেখলাম যে তারা লিখেছেন যে দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চেয়েছি কমিশন। এটা একটু স্টেটমেন্টে ঠিক হয়নি, আমরা বলেছি সাংবিধানিক মর্যাদা তাকে দিতে হবে। কারণ সাংবিধানিক মর্যাদাটা এই কারণে দিতে হবে যে দুদক এমন একটি প্রতিষ্ঠান যেটাকে নিয়ে একটা কান্ট্রির প্রাউড ফিল করা উচিত। কিন্তু আজকে বাংলাদেশে দুদক যে জায়গায় পড়ে গেছে সেখান থেকে তুলে আনার জন্য তার স্বীকৃতিটা খুব জরুরি। দুদক এখনও কিন্তু সে আসলে কি এটা দুদক নিজেও জানে না। তো স্বীকৃতির জায়গাটা থেকে তাকে যদি সাংবিধানিক মর্যাদাটুকু দেওয়া হয় এবং তার যে কর্মকর্তা কর্মচারী আছে এদেরকে পানিশমেন্টের আওতায় আনার সাথে সাথে এদেরকে যে ঝুঁকিগুলো তারা নেন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সেখানে যদি তাদেরকে ঝুঁকি ভাতা বাড়িয়ে তাদের বেতন স্কেলগুলো বাড়িয়ে যদি একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে আসলে দুদক কাজ করতে সক্ষম হচ্ছে। এবং আমি আশা করছি যে কথাগুলো আমাদের প্রধান উপদেষ্টার সাথে হয়েছে, উনি আমাদের প্রত্যেকটা কমিশনের মেয়াদ 1 মাস বাড়িয়েছেন। এটা এই কারণে বাড়িয়েছেন যে আলোচনাগুলো হয়েছে সেখানে দেখা গেছে যে কয়েকটা বিষয় ওভারল্যাপ হচ্ছে, কিছু কনফ্লিক্ট আসছে। সো এই প্রপোজালগুলো থেকে কনফ্লিক্টগুলোকে সরিয়ে যেন সবাই এক জায়গায় থাকতে পারি সেই জন্য কিন্তু উনি 1 মাস বাড়িয়েছেন। সো বোঝা যাচ্ছে তাদেরও কিন্তু সদিচ্ছা। সো আপনারা যে রিপোর্টটা দিলেন সেটা ফাইনাল না, মানে এটা আমরা ফাইনাল রিপোর্ট দিয়েছি, রিভিশন আমরা ফাইনাল রিপোর্ট দিয়েছি। কিন্তু ধরেন সংবিধান সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, আমরা একটা রিপোর্ট দিয়েছি, কিছুতে কনফ্লিক্টিং হয় তাহলে হয়তো যদি ওনারা বলেন তাহলে কিছু এখানে যদি সংযোজন করতে হয় বিয়োজন করতে হয় পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসার আগে ওনারা হয়তো এই বিষয়গুলো দেখার চেষ্টা করবেন। অথবা হয়তো যদি সেটা কে দেখবে এই যে কনফ্লিক্ট হচ্ছে কিনা কিভাবে দেখা এটা আমাদের সংস্কার কমিশনগুলোকে হয়তো বলা হবে যে আপনারা এটা ভেরিফাই করে দেখেন যে এই জায়গাগুলো কিভাবে ওভারকাম করা যায়, একজন আরেকজনের রিপোর্ট দেখে এটা করা হবে। সো এই গভর্নমেন্টেরও যে সদিচ্ছার অভাব নেই সেটাও কিন্তু এখান থেকে প্রতীয়মান হয়। সো সদিচ্ছাটা যদি আমাদের প্রত্যেকটা জায়গা থেকে থাকে তাহলে আমরা যে স্বপ্ন দেখছি বাংলাদেশ, যেই বাংলাদেশের আমি বিশ্বাস যে আমরা সেই বাংলাদেশ গড়ার পথে আগাতে পারবো ইনশাআল্লাহ। বেস্ট হোসেন না, এটা তো সঠিক যে এই সংস্কারগুলো যদি বাস্তবে রূপান্তর নেয় তাহলে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। শারমিন কুপ্রচারণার কথা বলছিল, কুতর্ক থামানো যায় না। কুতর্ক থামাতে হয় সত্য তথ্য প্রবাহ করে। যে আমরা যখন ব্রিটেনে ছিলাম ওখানে তো সিম রেজিস্টার করতে হয় না। সো কত রকম প্রতিদিন আপনার 10টা মেসেজ, তোমার এই সিম $1 লক্ষ পেয়েছে, এই পুরস্কার, প্রতারণার জাল বিছানো থাকে কিন্তু কেউ প্রতারিত হয় না। দ্যাট ইজ দ্য অ্যাওয়ারনেস লেভেল। সো কুতর্ক স্বরূপে যখন ট্রান্সপারেন্সি থাকে না, স্বচ্ছতা থাকে না, তখন এইগুলো প্রবাহিত হবে। এটা একদম নর্মাল হিউম্যান টেন্ডেন্সি। এবং সেই জায়গায় বলছি যে রাজনৈতিক সংস্কৃত একটা দিক, কিন্তু নেতৃত্ব একটা বড় ব্যাপার। যে ব্যক্তি, যে রাজনৈতিক সংস্কৃতি একটা বড় জিনিস, পুটিং দ্য রাইট পারসন ইন দ্য রাইট প্লেস, এইটা যদি করতে পারে। কারণ প্রতিষ্ঠানগুলো রিবিল্ড হয় থ্রু এ পারসন। পার্সোনাল কোয়ালিটি ইজ এ বিগ ফ্যাক্টর এনিহোয়ার, বিকজ পৃথিবীতে সব জায়গায় যে সমস্ত দেশ গঠিত হয়েছে ওখানে প্যারামাউন্ট লিডারশিপ আসছে, সবাই তো নবী হয় নাই, যার জন্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, ইন্ডিভিজুয়াল কোয়ালিটি বড় ফ্যাক্টর যে কোনো সমাজের জন্য। সেই জন্য ওই যে পেরিকলস ক্যারেক্টার বলে যে কোনো অবস্থায় ঘুষ দেওয়া যায় না, কোনো অবস্থায়। পেরিকলস ছিল 333 খ্রিস্টাব্দের আগে জন্ম হয়েছে, মিলিটারি অফিসার অ্যান্ড পলিটিশিয়ান। কোনো অবস্থায় তাকে কেউ ঘুষ দিতে পারতো না, বইয়ের ভিতর আছে। প্রত্যেক সমাজে পেরিকলস ক্যারেক্টার থাকে। রাজনৈতিক দলের দায়িত্ব হয়েছে পেরিকলস ক্যারেক্টারকে সামনে আনা। কিন্তু বড় রাজনৈতিক লিডারশিপ তারা যদি দুর্নীতিতে নিপরিত হয় তখন দুর্নীতির এইটা এমনভাবে তৃণমূলে ছাপায় যে দুর্নীতি করাই বোধহয় রাজনীতি, যে আগে ওরা খাইছে এখন আমরা খাবো। ওখান থেকে সরে আনতে হলে টপ নেতৃত্বের সেই এক্সাম্পল সৃষ্টি করতে হবে, এক্সাম্পল বাই পার্সন, ইন্ডিভিজুয়াল এক্সাম্পল, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সেই জায়গায় আমাদের যেতে হবে এবং এইটা একটা সুযোগ আমাদের রাষ্ট্র গঠনের। সেইটি মানুষ দেখবে যে আমরা সেই জায়গায় যেতে পারি কিনা। যারাই ক্ষমতায় আসুক, আই হোপ বিএনপি উইল কাম টু দ্য পাওয়ার,
এইটা তাদের সামনে চ্যালেঞ্জ। মানুষের এই ইমপ্রেশন সৃষ্টি হয়েছে যে বিএনপি কোথাও কোথাও আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে চাচ্ছে অ্যাপারেন্টলি, অথবা বাই অ্যাক্ট অর ডিড, সেইটা যেন ভুল প্রমাণিত হয়। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যস্ত সারোয়ার হোসেন এবং অ্যাডভোকেট ফারজানা শারমিন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল দুর্নীতি নিয়ে। দুর্নীতি দমন কমিশনকে ইতিমধ্যেই দুর্নীতি দুদক সংক্রান্ত যে সংস্কার কমিশন, তারা তাদের প্রস্তাবনা দিয়েছেন সরকার প্রধানের কাছে। আরও 1 মাস সময় বৃদ্ধি করা হয়েছে অন্যান্য কমিশনগুলোর সঙ্গে কোনো কনফ্লিক্টিং কিছু আছে কিনা সেটি দেখার জন্যে। মূল কথা যেটা, সেটা হচ্ছে যে দুদককে শক্তিশালী করতে হবে, তাকে সাংবিধানিক মর্যাদা দেবার প্রস্তাব তারা করেছেন, এবং সেই সঙ্গে একে আরও স্বাধীন, আরও শক্তিশালী করা, সেই জায়গায় মনোযোগ দিতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে পলিটিক্যাল গুডউইল থাকতে হবে আমাদের সাধারণভাবে নাগরিকদের, এবং সকলের মধ্যে আমাদের মনস্তত্ত্বে চিন্তার জগতে পরিবর্তন আনতে হবে। সেটা না হলে আসলে শুধুমাত্র আইন কানুন বিধিবিধান দিয়ে দুর্নীতি দমন করা যাবে না, রোধ করা যাবে না। রাজনীতি নির্বাচন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। সংস্কারটা করতে হবে এবং প্রাতিষ্ঠানিক বেশ কিছু সংস্কার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেটা সব এই সরকার করে ফেলবে তেমনটা আশা করাও সমীচীন না, এবং তেমনটা যদি কেউ চিন্তাও করে থাকেন সেটাও ভালো হবে না। মূল কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ গত কয়েক বছর ধরে তার অধিকারের জন্য লড়াই করছে, এবং সেই অধিকারের একটা বড় জায়গা হচ্ছে তার ভোটের অধিকার, তার প্রতিনিধি নির্বাচন করবার অধিকার। তার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, এবং সেই অধিকার যেন কোনোভাবেই খর্ব করবার চেষ্টা না করা হয়, কারণ সেটা নিয়েও নানা জনের মধ্যে নানা রকমের সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে। কাজেই নির্বাচনটা যত দ্রুত হবে অবশ্যই এটি ভালো নির্বাচন, এবং নির্বাচনের আগে পরে সব মিলিয়ে যদি ওই রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা সেটা নিশ্চিত করবার একটা প্রক্রিয়া এই সরকার করে দিতে পারে, এবং একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারে, সেটাই তাদের জন্য যথেষ্ট করা হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।